আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে এই সেশনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা আজকে একজন প্রিয় অ্যাপ্লিকেন্ট আমাদের মুন্না, সে জাপানের ভিসা পেয়েছে, জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসা পেয়েছে। আমরা তার সাথে পরিচয় হব। মুন্না, জি তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় বা তোমার লেখাপড়া কোথা থেকে করছো একটু? আচ্ছা, আমার নাম মুন্না আহমেদ। আমি আসছি কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। আমার গ্রাজুয়েশন করছি কিশোরগঞ্জ একটা ইউনিভার্সিটি থেকে, ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে। আচ্ছা, আর আমার এই জার্নিটা শুরু হয়েছে অনেক আগে থেকে, 2021 থেকে। আচ্ছা আচ্ছা, জি স্যার, 2021 থেকে আমি এই পর্যন্ত 4বার রিজেক্ট হয়েছি। 4বার? জি স্যার, স্টুডেন্ট ভিসাতে 4বার রিজেক্ট হয়েছি। হ্যাঁ, স্টুডেন্ট ভিসাতে 4বার রিজেক্ট হয়েছি। 2021-এ আসছি, 21-এ এসে প্রথম N5 কমপ্লিট করলাম। 2021-এ ডিসেম্বরে যে জেএলপিটি দিলাম ওটা। তারপর 2022-এ এপ্রিল সেশন এবং অক্টোবর সেশন দুইটাতে রিজেক্ট আসলো, আমার সিওডি আসলো। তো এরপর অনেকটা হতাশাগ্রস্ত হয়ে ভেঙে পড়লাম। তারপর 2023-এ আমি আবার 2বার অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, আবার 2বার, এপ্রিল এবং অক্টোবর 2বার অ্যাপ্লাই করলাম। আবার আমার সিও মিস হলো, আমার আসলো না। তারপর আরও ভেঙে পড়লাম, মানসিকভাবে, ফিনান্সিয়ালভাবে অনেক ড্যামারেজ হইলো। আমার ফ্যামিলিও আমাকে তেমন সাপোর্ট ওই সময় দিতে পারতেছিল না। আমার গ্রাজুয়েশনও শেষ হয়ে গেছে। তারপর N4 করলাম। N4 শেষ করার পর N3 পড়তেছিলাম। এই মুহূর্তে আমার মনে হলো যে জব ভিসা, ইন্টারন্যাশনাল সার্ভিস জব ভিসাতে যাওয়াটা উপযুক্ত মনে হয়। আমি ওটাতে গেলে আমার মনে হয় ভালো হবে। ওই প্রেক্ষিতে আমি বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন কয়েকটা এজেন্সি দেখলাম। আমি 3 থেকে 4টা এজেন্সিতে কথাও বলছি। কথা বলার পরে আমার এইখানে আসার পরে মনে হলো না, ওদের কথাবার্তা এবং ওদের যে রুলস অ্যান্ড রেগুলেশন, স্ট্যাম্প রিলেটেড যে বিষয়গুলো, এগুলো খুবই সঠিক এবং স্বচ্ছতা আছে। এই কারণে পরে আমি 2025-এর মের 7 তারিখে এখানে আমি চুক্তিবদ্ধ হলাম। জব ভিসার জন্য ফাইল প্রসেসিং শুরু করলাম। শুরু করার পরে আলহামদুলিল্লাহ আমার 1 মাস থেকে 1.5 মাস, সর্বোচ্চ 1.5 মাসের ভিতরেই আমার কোম্পানি সিলেক্ট হয়ে গেল, ডিমান্ড লেটার ইস্যু হইলো। তারপর আমার ফাইলটা ইমিগ্রেশনে প্রায় 15-20 দিন পরেই জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পরে প্রায় 2 মাস, প্রায় 28 দিন বা 27 দিন লাগছে যে আমার সিও পাবলিশড হইতে। এই আর কি স্যার। এরপরে ভিসা হইলো, আলহামদুলিল্লাহ এখন ভিসা হাতে পেলাম। আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। এই হলো বিষয়। 3 বছরের ভিসা ইস্যু হয়েছে। 3 বছরের? জি, প্রথমে 3 বছরের? জি স্যার, আলহামদুলিল্লাহ প্রথমে 3 বছরের ভিসা হয়েছে। বুঝতে পারছি। এই আর কি। আমরাও খুব খুশি যে আপনার ফাইলটা প্রসেসিং করে আমাদের টিম, রেওয়া টিম খুবই স্বাচ্ছন্দ্য বোধ ফিল করছে এবং ওয়ান কাইন্ড অফ অ্যাচিভমেন্ট, বিগ একটা অ্যাচিভমেন্ট। জি স্যার, বাংলাদেশ থেকে। স্যার আমি স্পেশালি যেটা সমস্যা ছিল, আমার 4বার রিজেক্ট হয়েছে। ওটা নিয়ে আমি খুবই ভয় পেয়েছিলাম যে স্টুডেন্ট ভিসা 4বার রিজেক্ট, আমার কি আবার সিও পাবলিশড হয় কিনা, ভিসা কি হয় কিনা। তো আলহামদুলিল্লাহ ফাইনালি ভিসা হইলো। আমি সবাইকে থ্যাংক ইউ দিই, রেওয়া পুরো টিমকে, চেয়ারম্যান স্যার আপনাকে পার্সোনালি। আমার ফাইলটা খুবই ইম্পর্টেন্স দিয়ে আপনি ভিসার ব্যবস্থা করছেন। হচ্ছে জাপান ইমিগ্রেশনের একটা নিয়ম আছে যে এখানে অ্যাপ্লিকেশন যখন করা হয়, ইমিগ্রেশনের ফর্মে যখন অ্যাপ্লিকেশন করা হয়, তখন একটা লাইন আছে, প্রশ্ন আছে যে পাস্টে তুমি অ্যাপ্লিকেশন করেছিলা কিনা, বা তুমি জাপানে এর আগে ইমিগ্রেশনে তোমার কোনো স্ট্যাটাস ছিল কিনা, বা জাপানে বসবাস করছিল কিনা, বা আত্মীয় স্বজন আছে কিনা, বা কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, এই বিষয়গুলো আসলে তারা জাস্টিফাই করে। তো যেহেতু আপনার 4বার রিজেক্ট ছিল, আপনার ফাইলটা যখন সাবমিশন করা হয় তখন কিন্তু আমরা আপনার কাছ থেকে টোটাল ইনফরমেশন জানার পর আমাদের যারা ইমিগ্রেশন লয়ার আছে, যারা আর কি আপনার ভিসা নিয়ে কাজ করে, তারা ইনফরমেশন নেয় আর কি, যে আসলে পাস্ট ইনফরমেশনগুলো সে কি দিয়েছিল, তার ফিউচার এমটা কি ছিল, এবং তার এই ভিসাটা উঠবে কি না, বা আসলে সামঞ্জস্যতাটা আর কি উল্লেখ করতে হয়, এবং পাস্ট যা হিস্ট্রি উল্লেখ করা হয় সমস্ত কিছু, বা কোনো রকম রিজেক্ট কি কারণে হলো, এই বিষয়গুলো কিন্তু আসলে ইমিগ্রেশন লয়াররা জানতে চায়। তারপর ওরা ওদের মতো করে একটা সামারি তৈরি করে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনার যখন আমরা প্রসেসিং শুরু করি তখন কিন্তু আমরা স্পেশালি আমাদের লয়ারকে বলে দিয়েছিলাম যে এটা করতে হবে এবং জাজমেন্ট করতে হবে যেন ভিসাটা হয় এই কোম্পানি থেকে। সেই বিষয়গুলো আমরা তদারকি করেছি। ঠিক আছে? জি স্যার। দিন শেষে আমরা 3 বছরের ভিসা পেলাম। তোমার ফ্যামিলি কতটুকু হ্যাপি? আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি অনেকটা হ্যাপি। আমাকে 4বার ওরা ভরসা করছে, কিন্তু আমি নিরাশ হয়েছি ওদের কাছে। আমি ওদের মুখে হাসি ফোটাইতে পারি নাই। তবে ফাইনালি এখন আমার একটা জব ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, 3 বছরের। কোম্পানিটা আমার ভালো, রিসাইকেলার কোম্পানি।
রিসাইকেলিং হ্যাঁ। কোম্পানি কিরকম স্যালারিটা? স্যালারি 21 মান্থ স্যালারি, এরপরে ট্রান্সপোর্টেশন কস্ট আছে আলাদা, এই হলো বিষয়। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি এবং আমি সবাই খুশি। কোন সিটিতে যাচ্ছ? আমি ওসাকাতে, কিশিওদা ওসাকা সিটি। কিশিওদা ওসাকা সিটি। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে যখন একটা স্টুডেন্ট বা একটা অ্যাপ্লিকেন্ট যখন হলো বিদেশে যাইতে চায়, তখন কিন্তু তাদের একটা খরচ হয়, এই সম্পূর্ণ খরচটা কিন্তু ফ্যামিলি বেয়ার করে। তো যখন ফার্স্ট টাইম সেকেন্ড টাইমও যখন হলো ফ্যামিলি টাকা বেয়ার করে, তখন কিন্তু থার্ড টাইম কিন্তু আর ফ্যামিলি টাকা দিতে চায় না। তখন ফ্যামিলি মনে করে যে কোথায় না কোথায় টাকাটা দিতেছে, হ্যাঁ, আর বিশ্বাস হারায় ফেলায়। তো ওই বিশ্বাস হারানোর যে জায়গাটা, ওইটা কিন্তু ফ্যামিলিকে বলে বা বুঝিয়ে কিন্তু আপনি টাকাটা নিয়ে এসে আবার প্রসেস শুরু করছেন। তো আমরা আসলে আপনার দিন শেষে কিন্তু একটা মানে লায়াবিলিটির দিক থেকে নিশ্চয়তা দিয়েছি যে না, আপনার টাকাটা মার যাবে না, ঠিক আছে। আমরা কিন্তু যখন এগ্রিমেন্ট করি তখন কিন্তু এটা লিখে দেই যে ভিসা না হলে কিন্তু সম্পূর্ণ টাকা ফেরত। তো ওই নিশ্চয়তা আসলে সে আমাদের এখান থেকে সে ফাইলটা প্রসেসিং করে এবং অনবোর্ড সে ভিসাটা পেয়ে যায়, ঠিক আছে। তো আপনি কি মনে করছেন, যেহেতু আপনি লেভেল 3 শেষ করেছেন জাপানিজ, তো জাপানিজ ভাষাটা শেখার জন্য, হ্যাঁ, বাংলাদেশ থেকে জব ভিসায় যারা যেতে চায় তাদের কোন লেভেলটা থাকা উচিত বলে মনে করছেন? আমি মনে করি যে N4 সর্বনিম্ন দরকার। N4 না হলে রেগুলার যে কনভারসেশন খাওয়াগুলা এগুলা পসিবল না। N5 এর যে বেসিক সেটা দিয়ে আমরা দৈনন্দিন জীবন কার্যক্রম পরিচালনা করতে পারি না। N4 সবার পড়াশোনা করা উচিত এবং জাপানে যে কোনো বিষয়তেই যাক, নিজের প্রয়োজনে হোক, কোম্পানির রিকোয়ারমেন্ট থাক না থাক, কিন্তু নিজের প্রয়োজনে হলে N4 সর্বনিম্ন লেভেল এটা কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করলে আই হোপ যে ওরা একটু সুবিধা হবে, ওইখানে গিয়ে চলাফেরা করতে, মুভ করতে একটু সহজ হবে আর কি। বুঝতে পারছি। জি স্যার। তো আপনার মোটামুটি N3 লেভেল শেষ করতে কতদিন সময় লাগছে? আমার স্যার N3 লেভেল শেষ করতে মোটামুটি যদি আমি প্রথম দিক দিয়ে তো 2021-এ আমি আসছি, 21-এ আসা N5 করলাম। তারপর দীর্ঘ সময় আমি যখন রিজেক্ট হইলাম 2বার 2022-এ, তখন আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গেলাম এবং জাপানিজটা কাইন্ড অফ ছেড়ে দিলাম পড়াটা। তারপর 23-এ আসা N4 এবং N3টা পড়লাম। তো ওভারঅল যদি আমি চিন্তা করি তো আমার 1 বছর সময় লাগছে, মানে এই আর কি 3 বছর মিলে। কতটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন? আমি 7টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। 7টা কোম্পানিতে জাপানিজ? 7টা জাপানি, জেনুইন জাপানিজ 7টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি। এর মধ্যে 3টা থেকে ডিমান্ড লেটার ইস্যু হয়েছে। আচ্ছা, 3 নম্বর থেকে? হ্যাঁ, 3 নম্বরটা লেটার না, 3 নম্বর না বলতে মানে 3টা থেকে আসছিল। 3টা কোম্পানি আপনাকে? 3টা কোম্পানি সিলেকশন করছিল, এর মধ্যে। আচ্ছা, আমরা তো বলি যে প্রতি সপ্তাহে ইন্টারভিউ জেনে যাব। হ্যাঁ, আমি প্রতি সপ্তাহে তো দিছি, মানে প্রতিদিন এমন হয়েছে 2টা ইন্টারভিউ দিছি। আচ্ছা আচ্ছা। তো অনেকে তো ইন্টারভিউ দিতে ভয় পায়, বাংলাদেশের অ্যাপ্লিকেন্টরা এভাবে বলে যে স্যার 2 টাকা বেশি নেন কিন্তু আমাকে ভাইবা ছাড়া কোম্পানিতে পাঠান। এই যে মেন্টালিটিটা, এদের থেকে এখান থেকে তাদের বের হয়ে আসা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই উচিত। আমি যখন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিব, তখন এই মেনসেটসটা দেওয়ার পরে আমি কি করতে পারি, আমি ওই কোম্পানি সম্পর্কে আইডিয়া নিতে পারি। কোম্পানির প্রতিনিধি যে আসবে তাকে আমি দেখতে পারি, সে আমাকে দেখতে পারে, যে একটা ভালো একটা বন্ডিং হয়, একটা কমিউনিকেশন হয়। আমিও জানতে পারতেছি যে এটা জেনুইন জাপানিজ কোম্পানি কিনা, আমার স্যালারির বিষয় সব কিছু থাকে। সো আমি মনে করি উইথাউট ইন্টারভিউ বা মেনসেসু আসলে আমরা ওই দিকের থেকে মেনসেসু দিয়ে ইন্টারভিউ দিয়ে যাওয়াটা আমি মনে করি সবচেয়ে ভালো। আর আমি যে কয়টা ইন্টারভিউ দিয়েছি 7টা, ম্যাক্সিমাম না সব 7টাই ছিল জেনুইন জাপানিজ কোম্পানি, এই আর কি। বুঝতে পারছি। তো আপনার যে প্রতিবন্ধকতাগুলো ছিল এবং আপনার যেগুলো জানার বিষয় ছিল, জেনে শুনে দেন হলো কোম্পানি এগ্রিমেন্ট পেপার সাইন করেছে। জি হ্যাঁ, তাই তো? এবং ডিমান্ড লেটার পেয়েছি। ডিমান্ড লেটার পেয়েছি। সাবমিশন করা। জি, আমি প্রত্যেকটা স্টেপে প্রথমে যখন ইন্টারভিউ দিলাম, তারপর ডিমান্ড লেটার আসছে অফিস থেকে, আমাকে ইনফর্ম করা হয়েছে। তারপর ওই 3টা ডিমান্ড লেটার থেকে যেটা সবচেয়ে স্যালারি দিক দিয়ে হাই, ওইটাতেই আমাকে দেওয়া হয়েছে। এবং এটার পাশাপাশি যখন ইমিগ্রেশন সাবমিশন হয়েছে, ওই ফর্মটাও আমি পাইছি। আর সিও আসলে তো আমাকে জানানো হয়েছে। এখন আলহামদুলিল্লাহ ফাইনালি ভিসা আমার হাতে। বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা যদি বলি যে সার্ভিসের দিক থেকে আমাদের রেও আইডিয়া কনসালটেন্সি আপনাকে কেমন সার্ভিস দিয়েছে? এটা স্যার আমি যদি বলি এখন যে এটা 100%, তাহলে এটা মানে বেশি হবে কি জানি না। আমার আশানুরূপ থেকে আমি যতটুকু আশা করছি এর থেকে ভালো সার্ভিসিং পাইছি আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বেশি 3 বছরের ভিসা পাইছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি 1 বছরের ভিসা দেখতে পাই বিভিন্ন কোম্পানিতে এরকম। তো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে 100%। আর
আমি কিন্তু এখানে আসার আগে আর দুইটা এজেন্সিতে সশৈলে কথা বলে আসছি। সো এরপরে এখানে আসছি, এখানে আসা পরে এগ্রিমেন্ট করছি। তো এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ অ্যাকুরেট, আমি যা এগ্রিমেন্ট করছি যেভাবে কথা হয়েছে এইভাবেই পাইছি আমি সব কিছু। বুঝতে পারছি, অ্যাকুরেসি ফিল্টারিং করে দেন হলো ফাইলগুলো সাবমিট করছেন। জি বুঝতে পারছি স্যার। তো আপনি কি বিবাহিত? জি না স্যার, আচ্ছা আমি ম্যারিড না, আমি ম্যারিড স্যার। আচ্ছা আচ্ছা, গুড। তো জাপানে কতদিন থাকার ইচ্ছে? স্যার আমার দীর্ঘ সময় থাকার ইচ্ছা আছে, যেমন পার্মানেন্ট রেসিডেন্ট নেওয়ার ইচ্ছা আছে। যেহেতু লেভেল 3 কমপ্লিট করছেন, জি যাই হোক দোয়া করি, মুন্নার জন্য সকলে দোয়া করবেন। হ্যাঁ, অনেক চড়াই উতরাই পেরিয়ে সে হলো আজকে 3 বছরের জব ভিসা পেয়েছে, ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে, জি। রিসাইকেলিং কোম্পানিতে। আপনার মেজর সাবজেক্ট কি ছিল? আমার মেজর সাবজেক্ট ফাইন্যান্স ছিল। ফাইন্যান্স? হ্যাঁ, বিবিএ ফাইন্যান্স। বিবিএ ফাইন্যান্স। জি। তো অনেকেই তো বলে যে হচ্ছে বিবিএ নিয়ে পড়লে হচ্ছে মানে ওয়ান পয়েন্ট অফ রিসাইক্লিং কোম্পানিতে কাজ করা যাবে না। এই বিষয়গুলো কনফ্লিক্ট আছে আমাদের সোশ্যাল মিডিয়া, এক্ষেত্রে আপনি কি বলবেন? না, আমি যে কয়েকটা ইন্টারভিউ দিলাম সবগুলাই কিন্তু রিসাইকেল ছিল না। আমি কিন্তু অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিই, 7টার মধ্যে আমি ফিলিং স্টেশন একটা কোম্পানিতে ওইখানে ইন্টারভিউ দিয়েছি, তারপর কনস্ট্রাকশনে দিয়েছি, একটা কোম্পানি কনস্ট্রাকশনে দিয়েছি, এরপরে হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড যে মানে হোটেলে যে কাইসাইন ওইখানে আমি ইন্টারভিউ দিয়েছি। এরপরে আরেকটাতে রিসিপশনিস্ট একটা এতে ছিল, ওই যে হসপিটালের, ওইখানে আমি ইন্টারভিউ, মানে বিভিন্ন ধরনের কোম্পানিতে আমি দিছি, মানে আমার ফাইন্যান্স নিয়ে ওইটাও দিছি আমি। মানে এই সাবজেক্টটা মোটামুটি সব কোম্পানিতেই আর কি, হ্যাঁ সব কোম্পানিতে প্রয়োজন হয় এই আর কি। হিসাব রক্ষক যেহেতু ফাইন্যান্স জন্য, হ্যাঁ সাপোর্টের জন্য এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট আর কি। মূলত ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে কিন্তু ইমিগ্রেশনের কোনো ল নাই যে হচ্ছে আপনার সাবজেক্ট মানে রিলেভেন্ট আপনার হইতে হবে, এরকম ইমিগ্রেশনের কোনো ল নাই। ঠিক আছে, একটা কোম্পানি চাইলে হ্যাঁ যে কাউকে হায়ার করতে পারে, এটা অভিজ্ঞতার আলোকেও একজনকে হায়ার করতে পারে। তার লেখাপড়া নাই কিন্তু অভিজ্ঞতা আছে 10 বছরের, এটার আলোকে কিন্তু হায়ার করতে পারে। কিন্তু আমাদের দেশে কিন্তু ভিন্ন একটা ধারণা আছে, আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অপপ্রচার রয়েছে যে সাবজেক্ট রিলেটেড কাজ না হলে ভিসা এক্সটেনশন হবে না, সামথিং লাইক দ্যাট। একটা কোম্পানির নির্দিষ্ট কাজে লোক লাগবে, সেটা দক্ষ বা অদক্ষ যদি থাকে তাকে কিন্তু দক্ষতা করিয়ে নিবে। ঠিক আছে, 3 মাস 6 মাস ট্রেনিং করে, তো সেক্ষেত্রে তা অনেকেরই কিন্তু ভিসা এক্সটেনশনে করতে সমস্যাই নাই, কিন্তু আমরাই বিভিন্ন রকম অপপ্রচার করতেছি। যাই হোক, মুন্নার জন্য দোয়া করবেন। মুন্নার জন্য ভালোভাবে জাপানে যেতে পারে। কবে যেতে যাচ্ছে স্যার? আমি এই মাসের শেষের দিকে 28-29 তারিখের দিকে চিন্তা করতেছি প্রায় করার। আচ্ছা আচ্ছা, গুড। যাই হোক, খুব ভালোভাবে যান, আমাদের কাছে দোয়া থাকবে। এবং বাংলাদেশ গভর্নমেন্টের যে নিয়ম নীতি আপনার হলো ম্যান পাওয়ার কার্ড করা থেকে শুরু করে সবকিছুতে আমরা ইনশাল্লাহ আপনাকে হেল্প করবো। ইনশাল্লাহ ভালোভাবে যান, আর মুন্নার জন্য দোয়া করবেন। খুবই অমায়িক একটা ছেলে। আমাদের বাংলাদেশ থেকে এরকম গ্রাজুয়েশন করা যারা আছে তাদের ক্ষেত্রে আপনার কি বক্তব্য থাকবে? আমি এইটা আমি বলতে চাই যে এদিক সেদিক ঘোরাফেরা না করে যাদের গ্রাজুয়েশন কমপ্লিট আছে তারা 6 মান্থ একটা রিস্ক নিয়ে, রিস্ক বলবো না, এটা একটা কঠোর পরিশ্রম করে N4 পড়া সম্ভব। 3 মাসে N5 আর 3 মাসে N4, সার্টিফিকেট হোক না হোক কিন্তু মিনিমাম লেভেল পর্যন্ত বোঝা যায়, কনভারসেশন করা যায়। তো 6 মাসে একটা রিস্ক নিয়ে তারপর জাপানের ফাইল প্রসেসিংটা মনে করি যে করলে সবচেয়ে ভালো হবে, কারণ বাংলাদেশের বেকারত্ব সংখ্যা দিন দিন বাড়তেই আছে। চাকরির আসন সীমিত, কিন্তু আমাদের গ্রাজুয়েশনের যে আসনটা এটা অনেক বেশি। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা বাহির যে চলে গেলে বা একটা ভালো সিটিতে যেতে পারলে, ভালো দেশে যেতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। তো যাদের গ্রাজুয়েশন শেষ আছে তো তারা আমি মনে করি যে ফাইল প্রসেসিংটা শুরু করলে ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, গুড। ট্রাস্টের লেভেল দিক থেকে আমাদের প্রতিষ্ঠান কত স্কোর দিবেন 10-এর মধ্যে? আমি 10-এ 10 দিব স্যার, নিশ্চিন্তে 10-এ 10 দিব। এটা এখন দিব না, মানে এখন তো দিচ্ছি, আমি জাপান যাওয়ার পরেও ইনশাআল্লাহ যদি কেউ আমার সাথে যোগাযোগ করে আমি তখনও দিব, কারণ এটা অন ক্যামেরাতে না, আমি সবসময় বলি যে আমি 100% অ্যাকুরেট ওদের সার্ভিস পাইছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।